মানুষদেরকে মনোরঞ্জন করার বা ঘোরার জন্য এখানে ঘোড়ার গাড়িও রয়েছে। প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরদের মতো লাগছে এই অস্ট্রিচ পাখিগুলো। দুটো ধ্যানরত মুদ্রায় কোনো দেব বা দেবতার মূর্তি মনে হচ্ছে। বাঁকুড়ার মধ্যে সব থেকে বড় পাথরের তৈরি পঞ্চরত্ন মন্দির এটা। পুরো একদম লম্বা এয়ারপোর্ট এরোড্রাম। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশ আর আমেরিকা একসাথে এটা বানিয়েছিল। জঙ্গলের মধ্যে রাস্তাই নেই ওইদিকে, এদিকে এসে আমাদের ভুল হলো, রাস্তাটা একটু খারাপের দিকেই। দেখুন কিরকম সংকীর্ণ পথ দিয়ে আমাদের পেরোতে হচ্ছে, রাস্তার সামনেই খায় দেখে। জয়পুর একসময়ের বিষ্ণুপুর মল্ল রাজ্যের রাজধানী, বাঁকুড়া জেলার অত্যন্ত জনপ্রিয় এক জঙ্গলমহল এলাকা। আজ ঘুরে দেখব সেই জয়পুরের আনাচে কানাচে। অপরাহ্ন কাটাবো প্রাচীন এক মন্দিরে, দুপুরের লাঞ্চটা সারবো বনলতায়, আর বিকেলের সূর্যাস্ত দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিমানবন্দর থেকে। তাহলে চলুন একসাথে ঘুরে আসি সেই জয়পুর। বিষ্ণুপুর থেকে জয়পুর যাওয়ার পথে প্রথমেই দেখে নিলাম নবনির্মিত মহামানবের প্রতিমূর্তিটি। হ্যালো বন্ধুরা, প্রথমেই আমরা এসে গেছি আজকে বিষ্ণুপুর যাওয়ার এই তোরণ পথ, আর তার এই সাইডে দেখুন নেতাজির একটা মূর্তি স্থাপিত হয়েছে 15ই আগস্টে। আমার চলুন একটু দেখাচ্ছি মূর্তিটা কেমন হয়েছে। জয়পুর যাওয়ার পথে বিষ্ণুপুরের বুকে একটা নতুন পালক যোগ করে দিয়েছে নেতাজির এই বড় মূর্তিটা। খুব সুন্দর মূর্তিটা, মোটামুটি 15 থেকে 16-17 ফুট তো হবেই। আর এই দেখুন এদিকে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর যাওয়ার এটা প্রবেশ পথ বা তোরণদ্বার। খুব সুন্দর একটা কাজ রয়েছে এখানে। আবার আমরা পথ ধরলাম জয়পুরের উদ্দেশ্যে। চলুন জঙ্গলের মধ্যে যেতে যেতে আপনাদের জয়পুর আসার রুট ম্যাপটা একটু সাজিয়ে দিই। যদি ট্রেনে আসছেন তাহলে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে এসে বাকি পথটা রিজার্ভ গাড়ি বা বাসে জয়পুর আসতে পারে। বিষ্ণুপুর থেকে জয়পুর মাত্র 12 কিলোমিটার। বিষ্ণুপুর আসার কিছু ভালো ট্রেনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি, যদি সড়ক পথে আসছেন তাহলে কলকাতা থেকে বাসে অথবা গাড়িতে আরামবাগ বাঁকুড়া রোড ধরে সোজা পৌঁছে যেতে পারেন জয়পুর। আরেকটা কথা বলে দিই, বাইকারদের জন্য থাকছে এই ভিডিওর শেষের অংশে খুব গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন, তাহলে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইডিং করছি। সবুজে ঘেরাই অরণ্য না হয় আমরা আসার পথেই দেখিনি। প্রথমে চলুন দেখিনি জয়পুরের কিছু দ্রষ্টব্য জায়গা। কদিন আগে আমাদের অপোজিট এখন বনলতা রিসর্ট, বাট আমরা এখন এটা যাব না। আমরা আগে একটা জায়গা যাব, সেখানটা ঘুরে আসবো, তারপর এই বনলতা রিসর্টটা ঘুরে দেখাবো। এই দেখুন বনলতা রিসর্টের রোড সাইড এরিয়াটা। জয়পুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটু গ্রাম্য পরিবেশে রয়েছে আমাদের আজকের প্রথম গন্তব্য গোকুলচাঁদ মন্দির। এছাড়াও কুম্ভস্থল বাস স্ট্যান্ডে নেমেও এই মন্দিরে যাওয়া যায়। দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ওই দূরে আমরা গোকুলচাঁদ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। কি মায়াবী লাগছে এখান থেকে, একটা ধানের ক্ষেতের উপর অসাধারণ লাগছে জাস্ট। চলুন সামনেটাই যে আরো দেখাবো আপনাদের। গোকুলচাঁদ মন্দিরের বাইরের দেওয়াল রয়েছে এই ধরনের, এই পুরো মানে এরিয়াটা এই ধরনের একটা লম্বা বড় দেওয়াল দিয়ে ঘেরা। তো এই দেওয়ালের ভেতরে এবার আমরা যাব, এর ভেতরেই মন্দিরটা, চলুন দেখাই আপনাদের। ছবি তোলা যাবে, দুর্দান্ত জায়গাটা বল। ওয়াও। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি গোকুলচাঁদ মন্দিরে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহের রাজত্বকালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের উচ্চতা 64 ফুট এবং মন্দির কমপ্লেক্সের আয়তন 23,500 বর্গ ফুট। ল্যাটেরাইট পাথর নির্মিত এই মন্দির দেওয়ালে বিষ্ণুর বিভিন্ন অবতার এবং রাসলীলা দৃশ্যের কার্ভিং করা হয়েছে। বর্তমানে মন্দিরটি বাঁকুড়ার বৃহত্তম পাথর নির্মিত মন্দির। হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি গোকুলচাঁদ মন্দিরে। গোকুলচাঁদ মন্দিরটা বানিয়েছিল রঘুনাথ মল্ল। তো সেকেন্ড রঘুনাথ মল্ল এটা বানিয়েছিল মোটামুটি ধরা হয় 1639 খ্রিস্টাব্দে, যেটা আহ, পাথরের বয়স থেকে যেটা ধারণা করা হয়েছে। কিন্তু এএসআই থেকে বলা হয় এটা নাকি 1643-তে এই মন্দিরটা বানানো হয়েছে। তো এই মন্দিরটার বিশেষ কিছু জিনিস আমি এবারে বলছি আপনাদের। এই মন্দিরটার আমি যখন এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এটা নাট মন্দির। নাট মন্দিরটা এটার খুবই বড়। আর এখানে দেখুন অনেক ধরনের মূর্তি রয়েছে, যেটা আমি দেখাবো যে মূর্তিগুলো। আর এইদিকে রয়েছে মন্দিরটা, চলুন মন্দিরটা একটু ঘুরে দেখাই। আর পাথরের মূর্তি রয়েছে মনে হচ্ছে এটা। আর এইদিকে দেখ কিছু গরু বা ঘোড়া টাইপের কিছু স্কাল্পচার করা রয়েছে এখানে। এর কিন্তু মাথাটা ভাঙা এইগুলো। মাথাটা ভাঙা, ও সময়ের সাথে সাথে হয়তো ভেঙে গিয়েছে। দুটো ধ্যানরত মুদ্রায় কোনো দেব বা দেবতার মূর্তি মনে হচ্ছে। এখানে অনেকগুলি পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হয়তো এটার উপরের ইয়েটা ছিল, মানে ছাদ ভেঙে পড়েছে। এই মন্দিরের মূল কাঠামোটা, যেটা পঞ্চরত্ন বিশিষ্ট, অর্থাৎ 5 চূড়া পাথরের তৈরি সব থেকে বড় পঞ্চরত্ন মন্দির এটা আমাদের জেলার মধ্যে। কিন্তু তবে এটা পাথরের তৈরি। আমি যেমন বিষ্ণুপুরের ব্লগে আমরা দেখিয়েছিলাম যে সেখানের মন্দিরগুলি পোড়ামাটির ছিল বেশ কিছু, কিন্তু জয়পুরের এই গোকুলচাঁদ মন্দিরটি সম্পূর্ণ মাগড়া পাথর বা ল্যাটেরাইট পাথর নির্মিত। আর এখানেও এই মন্দির গাত্রে বহু স্কাল্পচার খোদিত রয়েছে। এইদিকে নাট মন্দির, যেটা কিছু আগে আপনাদের দেখালাম। এই মন্দিরটিও অন্যান্য বিষ্ণুপুরের মন্দিরগুলির ন্যায় একটি মঞ্চের উপরে প্রতিষ্ঠিত। এটি পাথরের তৈরি। বিষ্ণুপুরের 19তম মল্ল রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরে মল্ল রাজ্যের স্থাপন বা মল্ল রাজত্বের পরিবর্তন করেন। তার আগে কিন্তু এই জয়পুর অধীনস্থ যে অঞ্চলটা তাকে বলা হতো প্রদ্যুম্পুর। এই প্রদ্যুম্পুরই কিন্তু বিগত 300 বছর ধরে মল্ল রাজত্ব চালনা করা হয়েছে। পরবর্তীকালে জয়পুরে থেকে সেই মল্ল রাজত্ব স্থানান্তরিত করে বন বিষ্ণুপুরে স্থাপিত করা হয়। পুরো স্টোন, একদম স্টোন ওয়ার্ক, ল্যাটেরাইট পাথরের তৈরি, দুর্দান্ত। এখন এই পাথরের মধ্যে প্রতিটা দেখ পাথরের ইয়েগুলো দেখায়, বোঝা যাচ্ছে একদম কিভাবে তৈরি করা। চুনসুরকি দিয়ে করেছে, তখনকার দিনে সেটাই পাওয়া যেত, সেটা দিয়ে দেখ সিল করেছে একটা দুটো স্টোনকে একসাথে যেটা জয়েন্ট করেছে। চলুন এবার প্রবেশ করে নেওয়া যাক সেই লক্ষ্মীনারায়ণের সেই ভব্য মূর্তির। এই তো শালগ্রাম শিলা। মন্দির গর্ভে দেখলাম শালগ্রাম শিলারূপে গোকুলচাঁদ পূজিত হন এখানে। মন্দিরের অপোজিটেই এখানে ভোগের জন্য রান্নাচালা রয়েছে, এখানে ভোগ রান্না করা হয়। দুর্দান্ত শান্ত এখানের পরিবেশটা, অসাধারণ। 2022 সালে মুক্তি পাওয়া দ্য একেন বলে চলচ্চিত্রটির শুটিং এই গোকুলচাঁদ মন্দিরেই হয়েছিল। উইকেন্ড ট্রিপ হিসাবে আমরা কিন্তু আসতেই পারেন এই গোকুলচাঁদ মন্দির। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দির কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সেই মতো আসার চেষ্টা করবেন। গোকুলচাঁদ মন্দির ঘুরে দেখলাম, এই হচ্ছে মূল মন্দির। আর এই হচ্ছে এটার
তুলসী মঞ্চ, আর এদিকে নাট মন্দির, সমস্ত কিছু ঘুরে দেখলাম। এবার বিদায় বেলা, আর একটুক্ষণ থাকার ইচ্ছা থাকলেও বেরোতে হবে, কারণ অনেক কিছু আরও ঘুরে দেখানো বাকি। তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। গোকুলনগর রেল স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা পরবর্তীকালে আরামবাগের সাথে কানেক্ট হবে, এটার কাজ চলছে। তো যারা এই গোকুলচাঁদ মন্দিরে আসতে চান তারা এই রেল স্টেশনে নামতে পারেন। বিষ্ণুপুর থেকে দিনে একটি হয়তো ট্রেন আছে বর্তমানে, পরবর্তীকালে ট্রেন শুরু হলে আসতে পারেন, কিন্তু এমনিতে বাই রোডটাই ঠিকঠাক বলতে গেলে। তো এলাম যেহেতু এই রেল স্টেশনটার মধ্যে দিয়েই আমরা মানে রাস্তাটা, তাই এটাও দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন, যাত্রীশূন্য রেল স্টেশনটা আমাদের নিত্য কর্মব্যস্ত চোখে বেমানান অথচ সুন্দর লাগছিল। এবার আমরা চলে এলাম জয়পুরের বনলতা রিসর্টে। 60 বিঘা জমির উপরে নির্মিত এই বনলতা রিসর্ট জয়পুর জঙ্গলের একদম প্রবেশ পথেই অবস্থিত। এখানে আপনারা পাবেন আমাদের ফেলে আসা গ্রাম্য জীবনযাত্রার কিছু অংশ, মাটির তৈরি কটেজ, বাংলো, অর্গানিকভাবে চাষ করা শাকসবজি, পুকুরের মাছ, টার্কি, এমো, অস্ট্রিচের মতন নন ভেজ ভ্যারাইটিস, ঘোড়ার গাড়িতে ঘোড়ার মজা, আর সাথে গ্রাম বাংলা আর আদিবাসী সংস্কৃতির নানা রকম খাবার দাবার। তাহলে চলুন আমার সাথে একটু ঘুরে দেখাই বনলতা। হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি বনলতা রিসর্টে। বনলতা রিসর্ট একটু ঘুরে দেখছি, তারপর এখানেই খাওয়া দাওয়া করব। এই দেখুন, বনলতা রিসর্টের এই ওই সাইডে রয়েছে এর রেস্টুরেন্ট এরিয়া, প্লাস এটা একটা পুকুর বা লেকের মতন করা আছে, ফোয়ারাও চলে এখানে সন্ধ্যের দিকে। আর এইদিকে ওর কটেজ সেসবগুলো রয়েছে, আস্তে আস্তে সবই ঘুরে দেখাবো আপনাদের। চলুন দেখতে থাকুন। এই ধরনের কটেজগুলো এখানে ভাড়া পাওয়া যায়। এই দেখুন, সামনেই রয়েছে বসে খাওয়ার মতো চেয়ার টেবিল, আর এই দেখুন এইদিকে দুর্দান্ত সব কটেজ, আর এদিকে বাগান তৈরি করার কাজ চলছে। শীতকালের শুরুর দিকে আশা করি এখানে ফুল ফুটতে শুরু করে দেবে। এখানে সেই সময়টাই বেশি ভালো লাগে, শীতকালটা একদম ফুলে একদম ভর্তি থাকে। এই দেখুন পুকুরটা, পুকুরের দিকে বিকালবেলায় ওই রাজহাঁস ছাড়া হয়। এই দেখুন ওইদিকে রাজহাঁসের ওই জায়গাটা, ওই সামনেটায় গেলে আপনারা ইয়ে করতে পাবেন, ওই দিকটায় কিছু রাজহাঁস রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন ওইদিকে বেশ কয়েকটা রাজহাঁস পাওয়া যাচ্ছে দেখতে, এদিকে ছাড়েনি এখনো জলের মধ্যে, হয়তো অন্য সময় ছাড়া হয়ে থাকে। তো এই সাইডেই রাজহাঁসগুলো পাওয়া যায়। আমরা এবার রেস্টুরেন্টের দিকে যাব, এই সাইডে রেস্টুরেন্ট। এদিকে ঘুরে দেখুন এইদিকের যে কটেজ বা হাটগুলো রয়েছে বনলতা, যেগুলোর জন্য ফেমাস বনলতা, সেই পুরোনো দিনের গ্রাম বাংলার কটেজ। এই দেখুন এগুলো এখানের কটেজ, যেগুলোর ভিতরগুলো পুরো ফুললি এসি। বাইরে থেকে এই ধরনের গ্রাম বাংলার কটেজ লাগছে। আর এই দেখুন এখানে ঘোড়ার গাড়িও চলছে, ঘোড়ার গাড়িতে মাধ্যমে এখানে মানুষদেরকে মনোরঞ্জন করার বা ঘোরার জন্য এখানে ঘোড়ার গাড়িও রয়েছে। এই দেখুন এটা বনলতার ফ্যামিলি রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট বনলতাতে আমরা খাবার খাচ্ছি, লাঞ্চটা এখানেই করছি। তো দেখুন লাঞ্চে কি কি রয়েছে। বনলতায় লাঞ্চে আমরা নিয়েছিলাম 120 টাকার ভেজ থালি, যাতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, 2 রকমের ভাজা আর চাটনি। সাথে আমরা নিয়েছিলাম কড়কনাথ চিকেন, যার দাম পড়েছিল 4 পিস ফুল প্লেটে 250 টাকা। খাবারের পরিমাণ ভালোই ছিল, টেস্ট খেয়ে সেটা বলছি। এই ইলিশ উৎসব ছিল, করকনাথের কড়কনাথ চিকেন, খাওয়া দাওয়াটা বেশ ভালোই। কড়কনাথটা একটু টেস্ট করে দেখি, বেশ ভালো খেতে। দেশি
কড়কনাথ চিকেন বলে কালো, হ্যাঁ মাংসর কালারটা পুরো কালো। ও কালো, এটাও কালো, কালো মাংস কড়কনাথ। কলকাতাতে কড়কনাথ চিকেন খেলাম, খেতে খুবই অপূর্ব। আর এটার হাড়টাও দেখুন বেশ কালো রঙের, অদ্ভুত লাগলো দেখতে। হাড় মাংস সমস্ত কিছুই কালো রঙের, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই দেখুন এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, 100 টাকা করে নিচ্ছে। এখানটা ঘুরিয়ে দেখাচ্ছে এই রিসোর্টটা। চলুন আমি হেঁটেই এই রিসোর্টটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো কেমন। এখানে খাবার দাবার খেলাম, রেস্টুরেন্টের খাবারটা বেশ ভালো, বাঙালিয়ানা খাবার, একদম হোমমেড, বেশ সুন্দর খাবার। আর সাথে আমরা নিয়েছিলাম কড়কনাথ চিকেন। তো কড়কনাথ চিকেন, হ্যাঁ কালো একদম, চিকেনটা পুরো কালো দেখালাম যেটা। তো হাড় থেকে শুরু করে মাংস সমস্ত কিছুই কালো। তো চিকেনটার প্রাইস পড়েছিল 230, আর ভাতের থালিটা 120 টাকা করে, ভেজ থালি। ডাল ভাত সবজি চাটনি সমস্ত কিছু ছিল। চিকেন ছিল 250 টাকা প্লেট। হ্যাঁ 250 না 260 ছিল না, 250 টাকা প্লেট, আর 230 ছিল। 130 হচ্ছে হাফ প্লেট। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি বনলতাতে। এই দেখুন আই লাভ বনলতা এখানে। আর এই বনলতার কটেজ সব আমার পিছন দিকে অনেকগুলো। এই মাটির ইয়েগুলোই, ঘরগুলো এখানের বেশ মানে স্পেশালিটি আর কি বলতে গেলে, এগুলোর জন্যই সবাই আসে এখানে। 50 বছর আগের গ্রাম্য জীবনযাত্রা, ঘরবাড়ি আর সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে চাইলে একবেলা ঘুরে যেতেই পারেন বনলতা। তার জন্য এখানে থাকার কোনো দরকার নেই। তবে এখানের ঘরে চাওয়া মাটির কটেজ বাংলোতে থাকতে চাইলে তার বুকিং নাম্বার এবং ওয়েবসাইটের লিংক আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সাথে একটা মূল্য তালিকাও স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এছাড়াও জয়পুরে বেশ কিছু ভালো হোটেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে ফুলের চারা গাছ লাগানো হয়েছে, শীতের আগে হয়তো ওগুলো লেগে যাবে। এখন দেখুন বনলতার যে জায়গাটায় আছি, এখানে মানে কতগুলো অস্ট্রিচ পাখি রয়েছে, বড় বড় একদম। প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরদের মতো লাগছে এই অস্ট্রিচ পাখিগুলো, দুর্দান্ত, কি বড় বড়, বাপরে বাপ। ডাইনোসরদের মতো হাত, পুরো ডাইনোসরদের মতন হাতগুলো থাকলে হয়ে যেত। হাঁটাটা জাস্ট দেখুন, হাঁটার স্টাইলটাই দেখ, যত বড় পাখি হবে না তত হার্ডই হবে মাংস, আমার মন বলছে। আচ্ছা, কালো মাংস, কালো মুরগি, কড়কনাথ চিকেন। এগুলো এরকমই হয়, সাইজ ছোট ছোট। সে কি বলে গানগুলোতে কি বলে, অন্য গানগুলো। মাগুর মাছের পুকুর নাকি, ক্যাটফিশ। বনলতার মধ্যে অনেকগুলো পশু পাখি আছে, একটা মিনি জু বলতে পারা যায়। এখানে অস্ট্রিচ পাখি, তারপরে টার্কি পাখি, গোশালা এবং মাছের পুকুর সবই রয়েছে। হাটটা দেখো, এখানে অনেক সময় অনেক সেলিব্রিটিরা এসে থাকে। আজ শুনলাম এখানে নাকি দেব আসছে বিকালবেলা, রঘু ডাকাতের প্রমোশনের জন্য। যাই হোক, আমাদের থাকা হবে না, শুনে নিলাম। এই যে কটেজটা রয়েছে আমাদের পিছনে, সেইটা দিয়ে নাকি থাকবে। এই পুলিশ টুলিশ সমস্ত পাহারা এখন থেকে দেখলাম। পরিবেশটা সেই এখানের দুর্দান্ত। আমার একটা জিনিস মনে হয়, হ্যাঁ কি মনে হয় বল? একটা গাছ যদি লাগাতে পারে, গাছ প্ল্যান্টেশনটা একটু দরকার না? একটু প্ল্যান্টেশন দরকার, তাহলে হয়তো আরো একটু ভালো লাগবে। এখন আমরা রয়েছি এই জয়পুর জঙ্গলে। দেখুন একটা মানে শান্ত পরিবেশ, এই গাড়ি ঘোড়া না আসলে পুরো একদম শান্ত। আর এই আমাদের জয়পুর জঙ্গল পুরো একদম এতটাই লম্বা জঙ্গল যে একদম আকাশ ছুঁয়ে ফেলেছে এরকম একটা মনে হচ্ছে। বন্ধুরা, জয়পুর থেকে এখন আমরা এই রাস্তাটা ধরে এলাম, আর এই দিকে একদম যদি চলে যাই সোজা, তাহলে আমরা চলে যাব বিষ্ণুপুরে। বাট এখন আমরা বিষ্ণুপুর নয়, আর একটা অন্যরকম জায়গা যাব, যেটা আপনাদের কাছে খুবই অজানা। জঙ্গলের মাঝে এক হারিয়ে যাওয়া বলতে গেলে এরোড্রাম বা এয়ারপোর্ট, যেটা বানিয়েছিল ব্রিটিশরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। তো এটা যাওয়ার পথটা আপনাদের একটু বলে দিচ্ছি, দেখে নিন।
এই হলো জয়পুর থেকে বিষ্ণুপুর দিকে যাওয়ার পথ। এবার আপনারা এই যে ক্যানেলটা দেখছেন, ক্যানেল বইয়ের এই দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এই ডান দিকে, এই রাস্তা বরাবর আমাদের চলে যেতে হবে সেই ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে। তো এখন আমরা সেই দিকেই যাব। রাস্তার ল্যান্ডমার্ক অবশ্যই এই ক্যানেলটা দেখে আপনারা তবেই আসবেন। দেখছেন কত স্রোতস্বিনী এই ক্যানেল, কংসাবতী ক্যানেল, এইটা ধরেই আপনাদের আসতে হবে। ব্রিটিশ এয়ারোড্রাম যাচ্ছি আমরা। তো দেখুন পথটা কি অসাধারণ, এই অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাব। শুনশান এই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কোনো মানুষ কোনো কিছুর এখানে কোনো সাড়া নেই, একদম শান্ত। দেখুন শুধু পাখির আওয়াজ পাবেন, পাখির কলরব, সেটাই শুধু শুনতে পাচ্ছি। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমাদের এই যাওয়ার পথটাতে একের পর এক আমরা পাচ্ছি দেখার মতন জায়গা। এই দেখুন এইদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, বহু পুরনো ওয়াচ টাওয়ার মনে হচ্ছে, কিন্তু বন্ধ রয়েছে, কেউ নেই এখন। আর এই সাইডে দেখুন একটা ব্রিজ রয়েছে, রেলওয়ে ব্রিজ, যেটা ওই ক্যানেলটার উপর দিয়ে রয়েছে। আর এটা রেলপথটা এটার উপর দিয়ে চলে যাচ্ছে। যে রেল স্টেশন আপনাদের দেখিয়েছিলাম সেই রেল স্টেশনেই যায় এটা। বিষ্ণুপুর থেকে আসছে রেলপথটা, জয়পুরের ওখানে যে মিশছে। তো এইখানে আপাতত সীমাবদ্ধ। তো দেখুন রেল লাইনের যে পথের ব্রিজটা সেটা আপনাদের একটু দেখাবো। এখন ট্রেন আসে না, দিনে একটাই মাত্র ট্রেন আসে, তাই অসুবিধা নেই। এই দেখুন সেই কংসাবতী ক্যানেল, অসাধারণ। কংসাবতী ক্যানেল পেরিয়ে যাচ্ছে, আর এই রেলপথের ব্রিজ দুর্দান্ত লাগছে। এর রাস্তার অবস্থা দেখছেন? চ এখানটা করেছো, পেরিয়ে যা। জঙ্গলের মধ্যে রাস্তাই নেই ওই দিকে, এদিকে এসে আমাদের ভুল হলো। রাস্তাটা একটু খারাপের দিকেই। দেখুন কিরকম সংকীর্ণ পথ দিয়ে আমাদের পেরোতে হচ্ছে, রাস্তার সামনেই খায়, দেখে চালা। তুই আবার আমাকে নিয়ে বলছিলি পার করবি, হ্যাঁ? কি অবস্থা দেখছিস, বাপ রে বাপ, রিস্ক, রাস্তার পদে পদে রিস্ক। এই দেখুন কেমন রাস্তায় উঠতে হচ্ছে। এই অ্যাডভেঞ্চার বাইক না থাকলে ওঠা খুব মুশকিল। দাঁড়া আমি যাচ্ছি। ও হো রাস্তা। এই দেখ ক্যানেলটা এদিকে। ভাই কি রাস্তা। এ তো পুরো অফরোড। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসা মানে পুরো অফরোড। ওয়াও, ক্যানেলটা এখানে পড়ছে, দারুণ সুন্দর। ক্যানেলটা তো থেকে আসছে, মুকুটমণিপুর। মুকুটমণিপুর ক্যানেল। এইখানটা একটু খারাপ আছে রাস্তা, এখানটা পেরিয়ে যাবে, সাইড দিকে পেরোতে হবে। কি সুন্দর রাস্তা, হ্যাঁ, দুর্দান্ত রাস্তা। স্ট্রেট চলে চল, স্ট্রেট। হ্যাঁ, মাই গড কি রাস্তা। ওই বাস, যা আশা করি আর সামনেটাতে খারাপ নেই। নিচ দিয়ে চলে যাও, দেখি কিন্তু হড়কে গেলে একদম নিচে পড়ে যাবো জলে। ওটার পথ আছে। গুপি বাগা ফিরে এলো, আর সে বাঁশের বনের মতন এখানে বনের মধ্যে দিয়ে ফিরে, আমাদের বাঙালির প্রিয় বাঁশ। দুর্ধর্ষ একটা জায়গার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে, একটা এয়ারপোর্টের খোঁজে। এয়ারপোর্ট বললে ভুল হবে, বলা উচিত এটা এরোড্রাম। এই দেখুন এরোড্রামের অনেকটা অংশই আমরা হয়তো চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন দেখতে একটা খালি প্রান্তর, খোলা প্রান্তরের মধ্যে আমরা চলে আসবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমরা এখন চলে এসেছি সেই ব্রিটিশ এরোড্রামের কাছে। দূর পর্যন্ত দেখুন, যে মানে যেখানে বড় গাছ নেই অতটা অবধি এটা এই এয়ারপোর্টটা বা এরোড্রামটা দেখুন, ওইখানে বড় বড় গাছগুলো হয়েছে, মানে ওইখানে অবধি এয়ারপোর্টটা আছে। আর এই পাশে এইখানেই শেষ, এখানে আছে। তো এই এরোড্রামটা প্রায় মোটামুটি বলতে পারেন 2 থেকে 3 কিলোমিটার লম্বা। ওই দিক থেকে শুরু হচ্ছে একদম ওই দিক অবধি, মানে জয়পুর টু
বিষ্ণুপুর, পুরো একদম লম্বা এয়ারপোর্ট এরোড্রাম। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশ আর আমেরিকা একসাথে এটা বানিয়েছিল ওদের যে মানে অক্ষশক্তিদের এগেনস্টে লড়াই করার জন্য। তো এটা খুব ভালো একটা এয়ারপোর্ট ছিল। তা বেশ জঙ্গলের মধ্যে একটা ঘাঁটি ছিল, মানে সেই ক্ষেত্রে তাদের খুব সুবিধা হতো। তো এখন এখানে মানুষরা পিকনিক করতে আসে, বেড়াতে আসে, ঘুরতে আসে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই এত সুন্দর একটা স্মৃতি নিয়ে এখনও এই এয়ারবেসটা রয়েছে। এখনও ভারতীয় যে বায়ুসেনার আন্ডারে এইটা পড়ে এয়ারবেসটা। তো খুব অযত্নে কোনো কিছু, আর এটা করার মতনও কিছু নেই। এত বড় এরিয়া, এত গাছগাছালি পুরো একদম হয়ে গেছে আশেপাশটা, দেখতেই পাচ্ছেন কি বড় জায়গা। পুরো একদম 2 থেকে 3 কিলোমিটার এই দিকে এবং ওই পাশেও 1 থেকে 2 কিলোমিটার একদম লম্বা এই রানওয়েটা। একসময় এখান থেকে কত ফাইটার জেট, কত এরোপ্লেন এখান থেকে উড়েছিল, কিন্তু বর্তমানে এটা জঙ্গলের মাঝে একটা অজানা জায়গা হয়েই রয়ে গিয়েছে। হয়তো তেমনভাবে মানুষ আসতেও পারে না, কারণ এখানের রোড বলতে কিছুই নেই। দেখালাম যে একটু আগে কেমনভাবে আমরা এলাম এখানে, একদম ঝুঁকি নিয়ে, খুব ঝুঁকি নিয়ে এখানটায় এলাম। কিন্তু বিকালবেলা এই সানসেট পয়েন্টে, মানে সানসেটের এই মুহূর্তে খুব সুন্দর লাগছে জায়গাটাকে, খুব সুন্দর। এই আমার ভাইও রয়েছে এখানে, ও বলছে একটু বাইক চালিয়ে এখানটা দেখবে কেমন লাগে। তো দেখি বাইক চালিয়ে কেমন লাগে, তারপর তো দেখাচ্ছি। কোন দিকে চলে গেল? যারা কিন্তু বাইক শিখছেন, লার্নার, ওদের জন্য খুবই ভালো, এই বাইকটা চালাতে পারবে। হ্যাঁ, অনেক অনেক বড়। চল তাহলে ওইদিকে যাবো, আরো যাওয়া যাক। দেখছেন কেমন এখানের বেসটা এখনও সেই সিমেন্টিং, পুরোনো দিনের সেই সিমেন্টিং এখনও এখানে পুরো সব দিকে জয়েন্টগুলো বোঝা যাচ্ছে, কিছু শ্যাওলা গাছপালা হয়ে রয়েছে। কি অসাধারণ তৈরি সেই সময়ের। হ্যাঁ, এইদিকে যাওয়া যায়, বিষ্ণুপুর এইদিকেই। চল, কত লম্বা, এখন আমরা যেদিকেই থাকবো। আর এদিকে সানসেট হচ্ছে, আর আমরা যাচ্ছি এই পুরনো এরোড্রামের উপর দিয়ে। 2 থেকে 3 কিলোমিটার লম্বা এই এরোড্রামটা। তো খুব তাড়াতাড়ি শেষ হবে না, অনেকটাই রাস্তা আমাদের বাড়ি দিতে হবে। ফটোশুট করতে এখানটা দারুণ। ব্রিটিশ এরোড্রাম আমরা ঘুরে দেখলাম। এবার আবার যাব বাড়ির পথে। তো হ্যালো বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। এরকমই ভিডিও আমি আনতে থাকবো আপনাদের জন্য। তো আজকের মতো এখানেই শেষ হলো আমার ভিডিও এই ব্রিটিশ এরোড্রাম থেকে। এবার আমরা বাড়ি যাব। চলুন, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে অন্য কোথাও। আমারই মারবে।